আসসালামু আলাইকুম। বই প্রকাশের সুন্দর দোকান পেজে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের কাছে আবার একটি বই নিয়ে আলোচনার জন্য চলে আসলাম। বইটি হচ্ছে গিয়ে নীলদর্পণ, দীনবন্ধু মিত্রের লেখা। আ বইটি হচ্ছে গিয়ে একটি নাটক। আ বইটি ১৮৬০ সনে হচ্ছে গিয়ে লেখা হয় প্রথম। আ দীনবন্ধু মিত্র যখন হচ্ছে গিয়ে বইটি লেখেন, তখন হচ্ছে গিয়ে যে বইটি ছদ্মনামে প্রকাশ করেন। তো বইটি হচ্ছে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিল ইংরেজিতে। ইংরেজিতে অনুবাদ করার পরে সেটা হচ্ছে গিয়ে ইউরোপে ভালো রকমের সাড়া পড়েছিল এই নাটকটি। ওই সময় হচ্ছে গিয়ে যে এই নাটকটি এতটাই সাড়া ফেলেছিল যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত এই বইটিকে আঙ্কেল টমস ক্রেবিন যে উপন্যাসটা আছে ওটার সাথে তুলনা করেছিল। তো আমরা হচ্ছে গিয়ে এখন সরাসরি আমরা দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ বইটি নিয়ে আলোচনা করি। বইটি হচ্ছে গিয়ে বইটির কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে। বইটিতে আপনি অনেকগুলো চরিত্রই পাবেন। তো আমি হচ্ছে সব চরিত্র নিয়ে আলোচনা করব না, যতটুকু প্রয়োজন হয়। কারণ আমি ছোট করে ভিডিওটা করতে চাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা যাতে সরাসরি মূল কাহিনীটা জানতে পারেন। এখানে হচ্ছে গিয়ে আপনার বইটিতে কয়েকটি চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা হচ্ছে কি যে আপনার গোলকচন্দ্র বসু যে একটা একটা চরিত্র, সে হচ্ছে কি গ্রামের কর্তাবাবু থাকেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি সাবিত্রী থাকেন। সাবিত্রী হচ্ছে কি গোলকচন্দ্র বসুর হচ্ছে কি আপনার স্ত্রী। তারপরে নবীন মাধব হচ্ছে কি আপনার গোলকচন্দ্র বসুর বড় ছেলে। আর ক্ষেত্রমণি আছে। ক্ষেত্রমণি হচ্ছে সাধুচরণের মেয়ে। আর সাধুচরণ হচ্ছে গিয়ে গোলক বসুর হচ্ছে প্রতিবেশী এবং হচ্ছে গিয়ে রায়ের থাকে একজন। তারপর রেবতী হচ্ছে গিয়ে সাধুচরণের স্ত্রী। তো এই চরিত্রগুলো নিয়ে আর কি মানে আপনার বইটি সম্পূর্ণ করা হয়েছে, আপনার নাটকটা। তো সাথে আরও আপনার আছে হচ্ছে গিয়ে নীলকরদের মধ্যে আছে হচ্ছে গিয়ে আইআই উড, পিপি রোগ। আইআই উড ছিল হচ্ছে বড় সাহেব, আর পিপি রোগ হচ্ছে ছোট সাহেব ছিল। তো এদেরকে নিয়েই হচ্ছে কি এরাই হচ্ছে কি মূল চরিত্র, অর্থাৎ আপনি যে এই বইটার ভিতরে মূল চরিত্র হচ্ছে কি এদের নিয়ে আলোচনাটা হয়। তো হয়তোবা আপনারা নাম দেখেই বুঝতে পারছেন নীলদর্পণ। এটা হচ্ছে আপনার ওই সময়ে আমাদের যে ভারতবর্ষ, মানে আমাদের যে ওই সময়ের যে পরিস্থিতিটা ছিল, ওই সময় আমাদের যে নীল চাষ, অর্থাৎ ব্রিটিশদের যখন শিল্প বিপ্লব হয়, অর্থাৎ ১৮৬০ সালে হচ্ছে আমাদের মানে বাংলার হচ্ছে গিয়ে যে স্বাধীনতা, যে মানে আমরা যে পরাজিত হই তার হচ্ছে এক যুগ পরের ঘটনা। এক যুগের মতো, হ্যাঁ, এক যুগ এরকম। তো তার পরের ঘটনা, সেখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে যে ব্রিটিশদের যখন শিল্প বিপ্লব হয়, তাদের হচ্ছে গিয়ে যে প্রচুর পরিমাণে নীলের দরকার হয়। তো নীলের দরকার হয় তখন হচ্ছে কি যে তাদের নীলের ব্যবসাটা খুব রমরমা দেখা দেয়। তো তারা হচ্ছে কি আমাদের এই ভারতবর্ষ থেকে নীলগুলো চাষ করে নিচ্ছিল। তো তখন আমাদের এই ভারতবর্ষে যখন নীল চাষ করা শুরু করে, তখন হচ্ছে কিন্তু আমাদের চাষিদের জন্য খুব একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়। দেখা গেছে যে যেই জমিতে একবার নীল চাষ করা হয়, সেই জমিতে কিন্তু আর দ্বিতীয়বার কোনো ফসল ফলে না, অর্থাৎ আপনাকে নীল চাষই করতে হবে। তো এই জন্য হচ্ছে গিয়ে কোনো চাষি হচ্ছে গিয়ে যে সেটা করতে চাইছে না। এমনিতেই ব্রিটিশদের শোষণে চাষিদের অবস্থা খুব বেকায়দায়। তার ভিতরে হচ্ছে কি যে তাদের যেই ফসল ফলাবে বা ভাত খাবে, সেই ভাতের ফসল বা ধানের ফসল, সেগুলো পর্যন্ত হচ্ছে গিয়ে যে নীলকররা ওই সময় প্রচুর পরিমাণে ভারতবর্ষে আসে এবং হচ্ছে গিয়ে যে নীলকরদের চাপে পড়ে চাষিদেরকে হচ্ছে গিয়ে যে মানে সব জমি তাদেরকে দিয়ে দিতে হচ্ছিল। তো আমরা দেখতে পারি যে যখন নীলকর আসে, নীলকরদের হচ্ছে গিয়ে যে আইআই উড যে, উনি যখন আপনার ভারতবর্ষে আসে, মানে গোলকচন্দ্র বসু এবং হচ্ছে গিয়ে যে আপনার সাধুচরণ, ওনাদের যখন জমিগুলো নিয়ে নিতে চায়, তখন এটা নিয়ে তারা এই জমিটা দিতে চায় না, মানে তারা হচ্ছে গিয়ে যে যখন নীলকরদের এরকম চায়, তখন তাদের কাছে একটু সামান্য জমি, যে তাদেরকে যাতে সামান্য জমি ছেড়ে দেওয়া হয়, যাতে তারা অন্ততপক্ষে ফসল ফলিয়ে খেতে পারে। তো কিন্তু নীলকররা হচ্ছে গিয়ে যে তারা সেটা মেনে নেয় না। কারণ তারা হচ্ছে গিয়ে যে ভারতবর্ষের মানুষদেরকে মনে করতো যে তারা হচ্ছে গিয়ে দাস, তাদেরকে শোষণ করাটাই হচ্ছে গিয়ে তাদের মূল মূল চিন্তা চেতনার ভিতরেই তখন ছিল। তো তারা হচ্ছে কি যে এটা মেনে নেয় না। এবং আমরা যখন দেখতে পারি যে সাধুচরণকে যখন হচ্ছে গিয়ে থ্রেট করা হয় সরাসরি, এবং
তখন আমরা দেখতে পারি যে সাধুচরণের যে বড় মেয়ে অর্থাৎ 4 মাসের যে প্রয়াতি ছিল আপনার ক্ষেত্রমণির দিকেও কিন্তু আপনার খারাপ দৃষ্টিতে তাকানো হয় এবং আমরা কিন্তু দেখতে পারি যে ওই সময়ে যারা নীলকররা ছিল তখন তারা কিন্তু যারা নীল চাষে বাধ্য হতো না বা নীল চাষ করতে চাইতো না তাদেরকে তো তারা অত্যাচার করতোই। প্লাস হচ্ছে গিয়ে যে তাদের মা বোন তারপরে মানে ঘরের যে মহিলারা আছে তাদেরকে নিয়ে তারা কিন্তু অবিরাম দর্শন করতো। এটা তখন একদম কমন একটা ব্যাপার ছিল। তো তখন হচ্ছে গিয়ে যে সেও ওই ক্ষেত্রমণি সে কিন্তু 4 মাসের পোয়াতি ছিল, কিন্তু তার দিকেও সে হচ্ছে গিয়ে যে নীলকরদের যে ছিল নীলকরদের ওদের হচ্ছে খারাপ দৃষ্টি পড়ে যায় অলরেডি। তো যখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি যে যখন পরিস্থিতি খারাপের দিকে যায় অর্থাৎ নবীন মাধব যখন একেবারেই হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে যে জমির চাষ করতে দিবে না অর্থাৎ হচ্ছে গিয়ে সে বলছে যে আমাদেরকে কিছু জমি রেখে আপনারা বাকিটা নেন, আমরা হচ্ছে গিয়ে যে কিছু জমিতে আমরা হচ্ছে গিয়ে ফসল ফলাবো, সব জায়গায় আমরা নীল চাষ করতে পারবো না, তাহলে আমরা খাবো কি? তো এই বিষয়টা নিয়ে যখন দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বর পরে দেখা গেছে আমরা দেখতে পারি যে গোলকচন্দ্র বসুর নামে হচ্ছে গিয়ে যে নীলকররা মামলা দেয় এবং গোলকচন্দ্র বসুকে কিন্তু এই মামলায় ধরে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখতে পাই যে এই নীলকরদের সাথেই হচ্ছে গিয়ে যে বিচারক থাকে সে হচ্ছে গিয়ে তার বন্ধু থাকে, যার কারণে এটা নবীন মাধব মানে গোলকচন্দ্র বসুর হচ্ছে গিয়ে বড় ছেলে, সেও জানতো যে এই আইনি লড়াই তারা পারবে না, তাদেরকে হচ্ছে কি হেরে যেতেই হবে। তো এটাই হয় যে তারা হারে, মামলায় হেরে যায়। তো এরকমভাবে হয় যে 15 দিন পর্যন্ত অবশ্যই গোলকচন্দ্র বসুকে জেল খাটতে হবে, তারপরে হয়তো বা জামিন পাবে। কিন্তু গোলকচন্দ্র বসু ছিল একজন শিক্ষিত এবং তিনি হচ্ছে গ্রামের কর্তাবাবু ছিলেন, অনেক সম্মানিত। তা আমরা দেখতে পাই যে তিনি এই জিনিসটাকে নিতে পারে না, তিনি 2-3 দিন খাওয়া দাওয়া অফ করে দেয়, না নিতে পারে সেদিন হচ্ছে গিয়ে ওই জেলখানাতেই আত্মহত্যা করে মারা যায়। তো আমরা আরেকটা জিনিস দেখি যে ক্ষেত্রমণি অর্থাৎ হচ্ছে গিয়ে সাধুচরণ যখন রেয়াত ছিল, সাধুচরণের হচ্ছে গিয়ে যে মেয়ে বড় মেয়ের ক্ষেত্রমণিকে কিন্তু আপনার যে উঠছিল মানে আপনার যে বড় সাহেব মানে নীলকরদের যে বড় সাহেব, ওনার কাছে কিন্তু তার হচ্ছে গিয়ে যে অর্থাৎ চাহিদা মেটানোর জন্য তার কাছে পাঠানো হয় এবং তিনি যখন তাকে নিয়ে যায় অর্থাৎ পেয়াদা পাঠিয়ে যখন ক্ষেত্রমণিকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু নবীন মাধব বিষয়টা যখন জানে তখন হচ্ছে গিয়ে যে তাদের যে লাঠিওয়াল কিছু পরিচিত ছিল তাদেরকে নিয়ে যখন যায় একটা আমরা দেখতে পারি যে এখানে একটা ঝামেলা হয়, একটা মারামারির পরিস্থিতি হয়। তো ওই সিচুয়েশনে কিন্তু আমরা দেখতে পারি যে ক্ষেত্রমণিকে কিন্তু সে একটি মানে আমাদের যে বড় সাহেব আছে এখানে বড় সাহেব কিন্তু 4 মাসের পোয়াতেই তাকে একটি লাথি মারে এবং সে ছিটকে পড়ে যায়। হয়তোবা ওই অবস্থাতে সে সম্ভ্রম হারায় না, কিন্তু দেখা গেছে যে সম্ভ্রম না হারালেও সে কিন্তু বেঁচে থাকতে পারে না, অর্থাৎ হচ্ছে গিয়ে সেও কিন্তু এখানে মারা যায়। অর্থাৎ আপনি যখন নাটকটি পড়বেন নাটকটি হচ্ছে গিয়ে যে মানে আপনি এত পরিমাণ ট্র্যাজেডি দেওয়া হয়, মানে আপনার প্রচুর পরিমাণ ট্র্যাজেডি। আপনি দেখা গেছে যে অনেক আপনি যতই হন আপনি দেখা গেছে যে কিছুটা সময় আপনার খুব খারাপ লাগবে যে মানুষের জীবন এরকমভাবে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে ব্রিটিশরা কীরকম অত্যাচারটা করেছে সেটা আসলে মানে এই বইগুলো পড়লে ইতিহাসগুলো পড়লে আপনারা আসলে বুঝতে পারবেন যে মানুষের সাথে কতটা ভয়ানক পৈশাচিক আচরণগুলো হয়েছে ইতিহাসে, যেগুলো মানে এখনও লেখা থাকবে। অর্থাৎ তারা কিভাবে ভদ্র জাতি হলো, এখন তারা বলতেছে ব্রিটেনরা এখন বলে যে আমরা ভদ্র জাতি, কিন্তু তারা তো আমাদেরকে যেভাবে অত্যাচার করে ভদ্র জাতি হয়েছে সেটা আসলে এই ইতিহাসের বইগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা যখন শেষের দিক যখন দেখি তখন দেখতে পারি যে একের পর এক মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ গোলকচন্দ্র বসু সাবিত্রী যখন নবীন মাধব মারামারি করে আসে তখন হচ্ছে গিয়ে সেও প্রায় মৃত্যু পর্যায়ে। তখন আমরা দেখতে পারি যে তার মাথা তার কোলে নিয়ে সে যখন হাউমাউ করে কান্নাকাটি করে, সে যখন পাগলের মতো হয়ে যায়। তারপরে যখন রেবতী তাকে হচ্ছে কি যে সাধুচরণের স্ত্রী যখন তাকে
সান্ত্বনা দেওয়ার জন্য আসে, তখন আমরা দেখতে পাই যে সে তাকে হত্যা করে গলা টিপে, তার গলায় পা রেখে, অর্থাৎ তার তো মাথা ঠিক নেই। তো আমরা দেখতে পাই অনেকগুলো ট্র্যাজেডি হয়, অনেকগুলো মানুষ লাস্টের দিকে মারা যায়। যদিও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এতটা ট্র্যাজেডি না দিলেও হতো। তারপরও আসলে ওই সময়ের প্রেক্ষাপটে হয়তোবা এটা খুব স্বাভাবিক ছিল। মানে এরকমই হয়তোবা ঘরের পর ঘর মানুষ মারা যেত এবং খুব সেনসিটিভ ছিল ওই সময়ে, সেনসিটিভ ছিল খুব। যেমন ওই সময় মানুষরা যেরকম মনে করেন নিজেদের সম্ভ্রম বা আত্মমর্যাদাকে করতো, ওটা মানে ওটা রক্ষার জন্য তারা জীবন দিয়ে ফেলাটা এটা তাদের কাছে কোনো বিষয় ছিল না। আমরা সেই জিনিসটাই কিন্তু দেখতে পারি গোলোকচন্দ্র বসুর কাহিনীতে। তো আসলে সারমর্ম এটাই বলবো যে এটা হচ্ছে গিয়ে যে আমাদের যদি আজকে কৃত্রিম উপায়ে নীল যদি তৈরি না হতো, তাহলে আসলে আমাদের হয়তোবা ভবিষ্যৎ আরও খারাপ হতো। এবং এই নীল দর্পণ বইটা যখন হচ্ছে গিয়ে যে ব্রিটেনে হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ যখন হচ্ছে গিয়ে শুধু ব্রিটেন না, ইউরোপে যখন ছড়িয়ে পড়ে নাটকটি, তখন হচ্ছে গিয়ে যে ব্রিটেনের উপর খুব পরিমাণ চাপ আসতে থাকে, খুব পরিমাণ চাপ আসতে থাকে যে এরকম করা যাবে না। অর্থাৎ জোর জবরদস্তি করে যে নীল চাষ করে মানুষের প্রতি যে এই অন্যায়গুলো, তার বিরুদ্ধে কিন্তু প্রচুর প্রতিবাদ শুরু হয়। যখন প্রতিবাদ শুরু হয় তখন এক পর্যায়ে কিন্তু এই ইংরেজ সরকার এক প্রকার বাধ্য হয়ে আপনার একটি রায় দেয় এবং আস্তে 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 আমরা যখন দেখতে পারি যে যখন নীল হচ্ছে গিয়ে কৃত্রিমভাবে উৎপাদন শুরু হয়, সম্পূর্ণ উৎপাদন শুরু হয় কৃত্রিমভাবে, তখন আস্তে আস্তে কিন্তু নীল চাষ বন্ধ হয়ে যায়। তো কিন্তু যদি আজকে কৃত্রিমভাবে যদি নীলটা আমরা তৈরি না করতে পারি, তখন হয়তো বা আমাদের ভবিষ্যৎ ওই সময় অবশ্য হয়তো বা আরও খারাপ অবস্থা হতো। তো যাই হোক, সম্পূর্ণ এখনও আপনারা বিভিন্ন জায়গায় বিশেষ করে মেহেরপুরের এখনও হচ্ছে গিয়ে নীলকুঠির আছে। নীলকুঠিরের যে ভয়াবহতাগুলো আপনারা ইতিহাসের মাধ্যমে জানতে পারবেন এবং নীল দর্পণ বইটা আপনি পড়লে, সম্পূর্ণ পড়লে আপনি আরও আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এগুলো হচ্ছে চিরায়িত গ্রন্থ, এগুলো না ভালো লাগার কোনো কারণ নেই, এগুলো যে কোনো পাঠকেরই ভালো লাগবে। আসলে এই সমস্ত বই নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে গিয়ে যে এখন বর্তমানে এইসব বই নিয়ে তেমন একটা আলোচনা হয় না। আমি সর্বোচ্চ চেষ্টা করি যে এই ধরনের বইগুলো, ঐতিহাসিক বইগুলো, বিশেষ করে নন ফিকশন টাইপের যে বইগুলো আছে, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। আমি ব্যক্তিগতভাবে মনে করি বই পড়ে যেই বইগুলো হচ্ছে গিয়ে যে আমাদের সমাজের জন্য, আমাদের মানুষের জন্য উপকারী, সেই বইগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পড়া উচিত, সকলের পড়া উচিত। তো এখন আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার যে এখন বেশিরভাগ পাঠক সমাজে হচ্ছে গিয়ে যে থ্রিলারের দিকে মুভ অন করতেছে। দেখা গেছে যে বেশিরভাগ পাঠকই, বিশেষ করে ছাত্র সমাজ কিন্তু এই সমস্ত বইগুলো নিয়ে তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না। আমরা ছোটোবেলাতে কিন্তু, আমি নীল দর্পণ প্রথম পড়েছিলাম হয়তো বা ক্লাস 8-এ থাকি, আমার যতটুকু মনে পড়ে। আমি কিন্তু তখন পড়ছিলাম, তখন হয়তো আমি তেমন একটা বুঝি নাই, কিন্তু তারপরে আমি পড়ছি। এই নিয়ে আমার 3বার পড়া হলো এই বইটা। তো হয়তো প্রথমবার আমি তেমন একটা বুঝি নাই, যখন আমি এসএসসির সময় যখন পড়ছি, তখন আমি মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি। কারণ আপনি এগুলো তো আসলে ঐতিহাসিক উপন্যাস, এগুলো আপনার দেখা গেছে যে বেশ কিছু বই না পড়ে আপনি যদি প্রথম দিক থেকে পড়তে বসেন, তাহলে আপনার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আপনার বেশ কিছু বই পড়লে তারপরে হচ্ছে গিয়ে আপনার জন্য সুবিধা হবে। তো আপনাদের কাছে একটি বলা থাকবে যে আপনারা এই বইগুলো নিয়ে পড়েন, বইগুলো নিয়ে আলোচনা করেন। যখন বেশি বেশি আলোচনা হবে, তখন দেখা গেছে যে এগুলোর পাঠক বাড়বে, তখন হচ্ছে কি যে আমাদের জন্য এটা ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা এই বইগুলো নিয়ে আলোচনা করবেন, এই বইগুলো নিয়ে পড়বেন আপনারা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।